আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি হচ্ছে আজকে মূলত ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটা ছোট্ট ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো ক্লাস 10 এর শিক্ষার্থীদের যে জীববিজ্ঞান বইয়ের ৯ম অধ্যায় দৃঢ়তা প্রদান ও চলন, সেটার খুব ইম্পোর্টেন্ট একটা টপিক এবং একদম introductory টপিক যেটা মানব কঙ্কালের পরিচিতি, সেটার উপরে আজকে একটা ছোট্ট ক্লাস নিবো। আমি সারাবিন মতিউর, মুগদা মেডিকেল কলেজে এমবিবিএস ৩য় বর্ষে পড়ালেখা করছি। তো চলো ক্লাস শুরু করা যাক। তো ক্লাস শুরুর আগে আমি হচ্ছে টপিকটা নিয়ে একটু কথা বলে নিই তোমাদের সাথে। আজকে টপিকটা দেখো মানব কঙ্কাল। হুম? তো মানব কঙ্কাল কথাটা দিয়ে আমরা কি বুঝি? বা মানব কঙ্কাল বা হিউম্যান স্কেলেটন কথাটা শুনলেই আমাদের চোখের সামনে হচ্ছে ভেসে ওঠে যে মানুষের গড়নে একটা একদম হাড্ডি-গুড্ডিওয়ালা কিছুর একটা মানে একটা স্ট্রাকচার, হ্যাঁ? আমাদের চোখের সামনে ভেসে ওঠে। এই যে এখানে একটা ছোট্ট করে কঙ্কালের ছবি আছে, হ্যাঁ? এরকমই আমাদের অ্যাকচুয়ালি ওই হাড্ডি-গুড্ডিওয়ালা স্ট্রাকচার যেটা বললাম সেটাই হচ্ছে আমাদের কঙ্কাল। আর এই যে কঙ্কাল অ্যাকচুয়ালি কি করে? কঙ্কাল হচ্ছে আমাদের একদম শরীরের যে ভিতরের যে গঠনটা একটা হাড় স্ট্রাকচার সেটা দেয়। এর উপরে মনে করো বিভিন্ন ধরনের মাসল টিস্যু, তারপরে হচ্ছে মাংসপেশির উপরে হচ্ছে আবার আমাদের ব্লাড ভেসেলস, ধমনী, শিরা, কৈশিক নালী এসব মিলে হচ্ছে আমাদের শরীরটা তৈরি হচ্ছে। এর উপরে হচ্ছে স্কিনের একটা কাভারিং থাকে। হ্যাঁ? তো এভাবেই হইতেছে মেইনলি আমাদের এই যে গঠনটা তৈরি হইতেছে। এরপরে আমাদের শরীরে বুকে, পেটে বিভিন্ন ধরনের ইন্টারনাল অর্গানস থাকে। যেরকম হার্ট, লাংস, তারপরে হচ্ছে লিভার, কিডনি এগুলো সব থাকতেছে। তো এখন এই হিউম্যান স্কেলেটন, এই আমাদের যে কঙ্কালটা আছে, এই যে বিভিন্ন ইন্টারনাল অর্গান বললাম, এদেরকে হচ্ছে একটা আম কি বলে? একটা হচ্ছে কাঠামো দিয়ে রাখতেছে, যাতে হচ্ছে এগুলা সুরক্ষিত থাকে। রক্ষণাবেক্ষণ করতেছে এগুলার, তারপর ভার বহন করতেছে এবং আমাদের পুরা শরীরটাকে একটা স্ট্রাকচার দিয়ে রাখতেছে। তাহলে আমরা যেটা আল্টিমেটলি বুঝতে পারতেছি। এবং এই স্ট্রাকচার যেটা দিয়ে রাখতেছে সেটা খুবই শক্ত, খুবই দৃঢ়। হ্যাঁ? এভাবে হচ্ছে আমাদের শরীরকে দৃঢ়তা প্রদান করতেছে আমাদের কঙ্কাল। এবং আমরা যখন চলাফেরা করি তখনও কিন্তু আমাদের এই হাড় যেটা হচ্ছে আমাদের শরীরের হাড়গুলো, এগুলো হচ্ছে আমাদের মুভমেন্টে হেল্প করতেছে। তাহলে হচ্ছে দৃঢ়তা প্রদান ও চলনে তাইলে মানব কঙ্কালের খুবই ইম্পর্টেন্ট একটা ভূমিকা আছে, তাই না? তো এই কারণে এই চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট ফোকাস দেওয়া হয় হচ্ছে আমাদের মানব কঙ্কালের উপর। তো চলো একটু কঙ্কাল নিয়ে পড়ালেখা করি আমরা আজকে। তো দেখো এখানে হচ্ছে একটা কঙ্কালের ছবি আমরা দেখতে পাচ্ছি। আর একটা কঙ্কাল এই যে, যেখানে হচ্ছে আমাদের বিভিন্ন বোনস গুলাকে বা বিভিন্ন হাড়গুলোকে বিভিন্ন নাম যেগুলো আছে সেগুলো হচ্ছে এখানে মার্কিং করে দিছে। এবং তোমাদের হয়তো এতটা লাগে না, এত বেশি ইম্পর্টেন্ট না, তোমাদের এগুলো মুখস্থ করতেও হবে না। বাট আমি হচ্ছে যেই কথাগুলো বলবো সেগুলো মোটামুটি জানলেই হবে। দেখো একটা কঙ্কাল আমরা যখন দেখি, কঙ্কাল বলতে আমরা কি বুঝি দেখো তো। কঙ্কাল কঙ্কালের মধ্যে অ্যাকচুয়ালি কি কি পার্ট থাকে? হ্যাঁ, এখন তোমরা বলবা যে আপু এই যে হাড্ডি গুড্ডি যে আমরা দেখতে পারতেছি হাড়গোড় গুলা, এটাই হইতেছে আমাদের কঙ্কাল। বাট অ্যাকচুয়ালি কি আমরা মেডিকেলের ভাষায় বা আমরা বইয়ের ভাষায় যদি কথা বলি তাহলে হচ্ছে আমরা এখানে যেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এর বাইরেও হচ্ছে কিছু জিনিস কঙ্কাল আছে। হ্যাঁ, মনে করো একটা মানুষকে যখন তুমি দেখো, তার কিন্তু তুমি সমস্ত শরীরের গঠন বা এটা খেয়াল করার পাশাপাশি তো কিছু কঙ্কালের কিছু জিনিস হচ্ছে আমরা বাইরে থেকে দেখতে পারি। হ্যাঁ, তুমি মানে এখন আমি যদি স্বাভাবিকভাবে জিজ্ঞেস করি যে তুমি ধরো আমাকে দেখতেছো, তুমি কি আমার কঙ্কাল দেখতে পারতেছো? অ্যান্সার দিবে যে না আপু, এরকম একটা মানুষকে যখন দেখি আমরা কঙ্কাল দেখি না। বাট কথা হচ্ছে কি, আমরা হচ্ছে মানুষের চুল দেখি, তারপরে হচ্ছে নখ, এগুলো যে আমরা দেখতেছি এগুলো হচ্ছে কঙ্কালের অংশ। হ্যাঁ, তার মানে আমরা বাইরে থেকে কঙ্কালের কিছু কিছু অংশ দেখতে পারতেছি, যেরকম হচ্ছে নখ, চুল, লোম, এগুলা। হ্যাঁ, আর এই পার্ট গুলা আছে যে মানুষের, এগুলো এই যে কঙ্কালের পার্ট বলতেছি, এগুলাকে আমরা বলবো বহিঃকঙ্কাল। তাহলে হচ্ছে কঙ্কালের অ্যাকচুয়ালি দুইটা পার্ট। হ্যাঁ, বহিঃকঙ্কাল আর অন্তঃকঙ্কাল। বহিঃকঙ্কাল যেটা হচ্ছে আমি বললাম, হ্যাঁ, কি কি বললাম? নখ, চুল, লোম, এগুলো হচ্ছে আমাদের বহিঃকঙ্কালের অংশ। নখ, তারপরে হচ্ছে আমাদের চুল, তারপরে হচ্ছে লোম, এগুলো হচ্ছে বহিঃকঙ্কালের অংশ। এরপরে আর আর এগুলো হচ্ছে আমরা বাইরে থেকে দেখতে পারতেছি, এই জন্য হচ্ছে বহিঃকঙ্কাল। আর যেগুলো আমরা বাইরে থেকে দেখি না, মানে কঙ্কালের মেইন অংশটাই অ্যাকচুয়ালি যে
অস্থি, তারপর তরুণাস্থি। হ্যাঁ, হাড়গোড়কে আমরা অ্যাকচুয়ালি কি বলি বলতো, মানে হাড্ডি, হাড্ডি জিনিসটাকে আমরা কিন্তু বইয়ের ভাষায় বলি অস্থি। হ্যাঁ, তো অস্থি, তারপরে হচ্ছে তরুণাস্থি, এগুলা কিসের অংশ? এগুলা হচ্ছে আমাদের অন্তকঙ্কালের অংশ। তাহলে অন্তকঙ্কালে কি আছে আমাদের? অন্তকঙ্কালে অ্যাকচুয়ালি আমরা মনে রাখবো জাস্ট অস্থি আর তরুণাস্থির কথা। হ্যাঁ, তার মানে আমরা অ্যাকচুয়ালি যেটাকে এতদিন কঙ্কাল বলতাম সেটা হচ্ছে আমাদের অন্তকঙ্কাল। আচ্ছা, তো তাহলে হচ্ছে আমরা বুঝলাম যে আমাদের কঙ্কালের পার্ট কি কি, বহিঃকঙ্কাল আর অন্তকঙ্কাল। তাহলে এখন এরপরে নেক্সট আমরা যে কথাটায় আসবো সেটা হচ্ছে এই যে অন্তকঙ্কালের মধ্যে আমরা অস্থি পাচ্ছি, অস্থি নিয়ে অ্যাকচুয়ালি আমাদের কথাবার্তা হবে। অস্থি, তরুণাস্থি, তারপরে মেইনলি আমাদের অন্তকঙ্কাল যেটা, এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি আমরা সেই জিনিসটাকে স্টাডি করবো ভালো করে। তো অন্তকঙ্কালের মধ্যে ফার্স্টে অস্থি যদি আসি, অস্থি নিয়ে একটা কোশ্চেন আমাদের খুব কমন থাকে। হ্যাঁ, যে মানুষের শরীরে অস্থির সংখ্যা কয়টা? হুম, এখন একটা প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে এই যে অস্থি আছে, অস্থি কয়টা আছে আমাদের? 206টা, 206। এই নাম্বারটা সবসময় মনে রাখতে হবে। অস্থি হচ্ছে আমাদের তাহলে কি অ্যাডাল্ট হিউম্যান বডিতে, বা হচ্ছে আমাদের যে কি বলে, অ্যাডাল্ট হিউম্যান বডিতে বা একটা প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে আমাদের হচ্ছে তাহলে অস্থির সংখ্যা কয়টা থাকে? অস্থির সংখ্যা থাকে হচ্ছে 206টা। এখন শিশু দেহে কি আমাদের অস্থির সংখ্যা কম থাকে না বেশি থাকে? এটা হচ্ছে একদম ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন বলা যেতে পারে। ওই আমাদের হচ্ছে শিশু দেহে অস্থির সংখ্যা কয়টা থাকে? আমাদের মনে প্রশ্ন আসতেই পারে। অস্থির দেহে, সরি, শিশু দেহে অস্থির সংখ্যা অবশ্যই বেশি থাকবে, অ্যাডাল্টের থেকে অনেক বেশি থাকে। তারপরে হইতেছে আস্তে আস্তে আমাদের অস্থির সংখ্যা কমে যায়। এটা মেইনলি ওই যে ফিউশন টিউশন হয়ে হচ্ছে অস্থির সংখ্যা কমে যায়। এটা পরের ব্যাপার, জাস্ট তোমরা এতটুকু মনে রাখো যে আমাদের 206টার থেকে বাচ্চাদের শরীরে অস্থির সংখ্যা বেশি থাকে। তাহলে চলো এখন আমরা অস্থি সম্পর্কে আরো কিছু ডিটেইলে পড়ালেখা করি। আচ্ছা, অস্থি। এখন অস্থি সম্পর্কে আমরা যদি একটু পড়ালেখা করতে চাই, তো ফার্স্টে আমরা একটু দেখি অস্থি কি টাইপের টিস্যু। এই যে মনে করো অস্থি একটা হার্ড স্ট্রাকচার, এটা অ্যাকচুয়ালি কি টাইপের টিস্যু? এটা হচ্ছে আমাদের যোজক কলা বা কানেকটিভ টিস্যু, যোজক কলার রূপান্তরিত রূপ। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের অস্থি কি টাইপের টিস্যু? এটা হতেছে একটা আমাদের যোজক কলা বা যোজক কলার রূপান্তরিত রূপ বলা যেতে পারে। হুম, আচ্ছা, এরপরে নেক্সট যে পয়েন্টে আমরা আসব, অস্থিতে কি থাকে। হ্যাঁ, অস্থির গঠনে যদি আমরা যাই, অস্থির গঠনটা আমরা একটু খেয়াল করব। তো অস্থির গঠন যদি আমরা খেয়াল করি তাহলে হইতেছে আমরা দুইটা জিনিস পাবো। হ্যাঁ, একটা হচ্ছে আমরা অস্থির গঠনে পাবো হচ্ছে মাতৃকা বা ম্যাট্রিক্স, এবং এর মধ্যে এই ম্যাট্রিক্সের মধ্যে হচ্ছে ছড়ায় থাকবে কিছু অস্থি কোষ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে আমরা বলতেছি মাতৃকার কথা, মাতৃকা বা আন্তঃকোষীয় পদার্থ যেটা, এখানে হইতেছে কি থাকে? এখানে মেইনলি কিছু জৈব পদার্থ থাকে। হ্যাঁ, জৈব পদার্থের মধ্যে হচ্ছে মানে জৈব পদার্থ দিয়ে আমাদের মাতৃকাটা গঠিত হয়, আর এই মাতৃকার মধ্যে হচ্ছে আমাদের অস্থি কোষগুলা ছড়ানো থাকে। তাহলে হচ্ছে আমাদের অস্থি গঠনে ফার্স্টে আসতেছে কি? মাতৃকা, মাতৃকা বা ম্যাট্রিক্স। মাতৃকাতে তাহলে হচ্ছে আমাদের কি থাকতেছে? জৈব পদার্থ প্লাস হচ্ছে আমাদের অস্থি কোষ। হুম, আচ্ছা, তাহলে হচ্ছে জৈব পদার্থের অস্থিকোষ গেল। এরপরে হচ্ছে আমাদের অস্থিকোষের কথা যদি আসি, অস্থিকোষের মধ্যে কি কি থাকে? তাহলে হচ্ছে এই অস্থিকোষ যেটা, অস্থিকোষের মধ্যে হচ্ছে আমাদের জৈব এবং অজৈব পদার্থ দুইটাই থাকে, এবং জৈব পদার্থের পরিমাণটা একটু কম থাকে। আমাদের 40% হচ্ছে জৈব পদার্থ থাকবে আর 60% অজৈব যৌগ পদার্থ থাকবে। ঠিক আছে, তাহলে হচ্ছে এই জৈব আর অজৈব যৌগ পদার্থ দিয়ে হচ্ছে আমাদের জীবিত অস্থি কোষগুলো হচ্ছে আমাদের গঠিত হচ্ছে। তাহলে হচ্ছে আমাদের কি আরেকটা থাকতেছে অস্থি কোষ। এটার মধ্যে হচ্ছে কি কি থাকতেছে আমাদের? জৈব পদার্থ প্লাস হচ্ছে আমাদের অজৈব পদার্থ।
আচ্ছা, তাহলে এইটা মিলে হইতেছে আমাদের আলটিমেটলি কি ফর্ম করতেছে অস্থির গঠন। যদি আমরা দেখতে চাই তাহলে হচ্ছে আমরা এই জিনিস পাচ্ছি। প্লাস হচ্ছে অস্থির গঠনে অনেক বেশি পরিমাণে কি থাকে জানো? পানি থাকে। অস্থির গঠন যদি আমরা খেয়াল করি তাহলে হচ্ছে অস্থিতে অনেক বেশি পরিমাণে পানি থাকে। তাহলে গেল এগুলার কথা। এরপরে হচ্ছে আমাদের অস্থির মধ্যে বিভিন্ন ধরনের যৌগ পদার্থ থাকে। ওই যে অজৈব যৌগ পদার্থ যেগুলা, সেগুলা কি কি এটা হচ্ছে আসতে পারে। এটা হচ্ছে খুবই তেমন বেশি একটা ইম্পর্টেন্ট না আমার মনে হয় এই এক্সামের জন্য। তারপরে মনে রাখতে পারো যে ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এগুলোর বিভিন্ন যৌগ থাকে। হ্যাঁ, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এগুলোর বিভিন্ন যৌগ থাকে। এখন ক্যালসিয়াম জিনিসটা অনেক ইম্পর্টেন্ট আমাদের অস্থির বৃদ্ধির জন্য, বা অস্থি মানে ভঙ্গুর যাতে না হয়ে যায়, বা অস্থিকে মানে অ্যাকচুয়ালি অস্থির হেলথ মেনটেন করতে আমাদের দুইটা জিনিস খুব বেশি এসেনশিয়াল। এই দুইটা জিনিসের নাম অবশ্যই মনে রাখতে হবে। কি কি জানো? একটা হচ্ছে আমাদের ভিটামিন ডি, যেটার কথা হচ্ছে আমরা, আচ্ছা, এটা হচ্ছে আমরা হয়তো অনেক শুনে এসেছি যে সূর্যের আলো গায়ে লাগাও, সূর্যের আলো গায়ে লাগাও। আমাদেরকে অনেক সময় গুরুজনরা বলে যে এখানে হচ্ছে ভিটামিন ডি থাকে। আসল কথা ভিটামিন ডি থাকে না, কিন্তু ভিটামিন ডি এর সংস্পর্শে হচ্ছে আমাদের শরীর ইসে তৈরি করতে পারে, ভিটামিন ডি তৈরি করতে পারে। আচ্ছা, ভিটামিন ডি আর হচ্ছে কি ক্যালসিয়াম, এরা হইতেছে আমাদের যে অস্থির যে বৃদ্ধি বিকাশ এগুলা মেনটেনে একদম এসেনশিয়াল। ঠিক আছে, তো এই কারণে আমাদের ভিটামিন ডি এর জন্য কি বললাম, সূর্যের আলো, আর হইতেছে আমাদের ক্যালসিয়ামের জন্য ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। এই দুইটা হচ্ছে আমাদের অনেক বেশি এসেনশিয়াল। তাহলে হচ্ছে আমরা বুঝে গেলাম যে আমাদের অস্থির জন্য কি কি লাগবে। এখন অস্থির মধ্যে না মোটামুটি এই কথাগুলো পড়লেই হচ্ছে হয়ে যাবে, মানে অস্থির বৈশিষ্ট্য বা এগুলো নিয়ে। এরপরে হচ্ছে আমাদের অস্থি নিয়ে রোগ টোগ এগুলো নিয়ে আমরা পড়ালেখা হয়তো করতে পারি। কিন্তু হচ্ছে মোটামুটি অস্থি সম্পর্কে এই কয়টা জিনিস অবশ্যই জানা থাকতে হবে। আরেকটা জিনিস আমি একটু অ্যাড করব, সেটা হচ্ছে আমাদের অস্থির যে কভারিংটা থাকে। হ্যাঁ, অস্থির কভারিং বা অস্থিকে হচ্ছে ঘিরে রাখে যেই জিনিসটা, পর্দা যেটা, এটাকে হচ্ছে আমরা বলবো পেরিওস্টিয়াম। এটা আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা মোটামুটি বুঝে গেলাম অস্থি সম্পর্কে। এই কথাগুলো হচ্ছে জানা থাকলে মোটামুটি হয়ে যায় আমাদের। তাহলে হচ্ছে সামনে চলো, এর পরের যে জিনিসটায় যাব সেটা হচ্ছে তরুণাস্থি। আচ্ছা, তাহলে অস্থি তো আমরা বুঝলাম যে এই যে শক্ত শক্ত হাড্ডি গুড্ডি এগুলো হচ্ছে আমাদের অস্থি। হ্যাঁ, তো তরুণাস্থি জিনিসটা কি? তরুণাস্থি হচ্ছে আমাদের মনে করো আচ্ছা, ছবিটা কঙ্কালের ছবিটা যদি আমরা যাই, এই যে এখানে দেখো, এখানে হচ্ছে আমাদের আম, এখানে হচ্ছে এই যে আমাদের হাড্ডিগুলা যে আছে এগুলো হচ্ছে একটা আরেকটার সাথে আম, হচ্ছে যে কানেক্টেড থাকতেছে। এই যে এই যেই হাড্ডিগুলো আমি দাগালাম না, এই যে এগুলাকে হচ্ছে আমরা বলি রিবস। এই যে রিবস বলি, যে এই যে এখানে লেখাও আছে রিবস। এই রিবস গুলা এই যে স্টারনামের সাথে হচ্ছে আমাদের যুক্ত থাকতেছে। স্টারনাম হচ্ছে আমাদের এই যে এই বোনসটা, এই হাড্ডিটা, এগুলোর সাথে এটার সাথে হচ্ছে আমাদের যুক্ত থাকতেছে। তো এই যে দুইটা হাড্ডি যুক্ত থাকে, এর মাঝখানে একটা নরম একটু মানে এতটা শক্ত না, একটু স্থিতিস্থাপক, একটু ইলাস্টিক এরকম একটা স্ট্রাকচার থাকে। এবং তোমাদেরকে খুব সহজ এক্সাম্পল যদি দেই, তোমরা সবাই নিজের কানে একটু হাত দাও। কানে পিনা যেই জিনিসটা আমরা বলি, কানের পিনাতে যদি আমরা হাত দিই, মানে যেখানে কান ফুটা করে মেয়েরা ওই জায়গাটা না, এর উপরে হচ্ছে কানের পিনা যেটা, ওই জায়গাটায় যদি আমরা হাত দিই দেখবা একটা একটু একটু হাড্ডির মতো, আবার একটু একটু ইলাস্টিক, এতটাও হাড্ডির মতো শক্ত না, এরকম একটা জিনিস পাচ্ছ। সেটাই হতেছে আমাদের তরুণাস্থি। হুম, তাহলে চলো এই তরুণাস্থি সম্পর্কে আমরা লেখাপড়া করি। তরুণাস্থি হচ্ছে আমাদের কঙ্কালের খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার অস্থির মতো। তো আমরা এখন হচ্ছে আমরা একটু তরুণাস্থি সম্পর্কে পড়বো। আচ্ছা, তাহলে তরুণাস্থি। তরুণাস্থি এটাকে হচ্ছে আমরা অস্থিকে যেরকম ইংলিশে কি বলি বোনস, আর তরুণাস্থিকে কি বলবো কার্টিলেজ। এই জিনিসটা একটু মনে রেখো।
এটাকে ইংলিশে আমরা কি বলি? কার্টিলেজ। ইংলিশ টার্মগুলো তোমাদের হচ্ছে দেখা যাবে যে ইন্টারে গেলে তোমাদের বিভিন্ন ভর্তি পরীক্ষা আসতেছে। সো আমার মনে হয় কি যেই দু একটা বেস একদম মেজর ইংলিশ টার্ম ওগুলো তোমাদের হচ্ছে এখন থেকে মনে রাখা খুবই বুদ্ধিমানের কাজ হবে। তাহলে হচ্ছে দেখো তরুণাস্থি জিনিসটা কি, তরুণাস্থির বৈশিষ্ট্য সম্পর্কে কি কি পড়বো। তরুণাস্থি হচ্ছে অস্থির মতো এত শক্ত না, কি এগুলো হচ্ছে আমাদের অপেক্ষাকৃত নরম হবে আর স্থিতিস্থাপক হবে, কিন্তু এটা অস্থির মতোই যোজক কলার ভিন্ন রূপ। হ্যাঁ, তাহলে হচ্ছে এটাও এক ধরনের আমাদের যোজক কলা। ওসিটাও তাহলে হচ্ছে আমাদের কোন টিস্যু, কি টাইপের টিস্যুর মধ্যে পড়তেছে? আমাদের হচ্ছে কানেকটিভ টিস্যু বা যোজক কলার মধ্যে পড়তেছে, কিন্তু এটা হচ্ছে আমাদের স্থিতিস্থাপক হবে, ওসির মতো শক্ত হবে না, নরম হবে। আচ্ছা, ফার্স্ট কাহিনী গেল। এরপরে হচ্ছে আমাদের আচ্ছা, এটা যে একটু নরম ও স্থিতিস্থাপক এই কথাটা আমি লিখে দিই, তাহলে হচ্ছে তোমাদের মনে থাকবে, কারণ এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। ইলাস্টিসিটি এই কথাটা ছাড়া কোনো কথা নেই অ্যাকচুয়ালি আমাদের ইসে নিয়ে, তরুণাস্থি নিয়ে। আচ্ছা, তারপরে যদি আমরা একটু আগাই, আচ্ছা এখন হচ্ছে আমাদের এরপরে যদি আমরা তরুণাস্থির গঠনটার দিকে একটু চোখ দিই, তাহলে তরুণাস্থির গঠনে আমরা অ্যাকচুয়ালি বাইরে থেকে ভিতরে গেলে সবার আগে ওই যে অস্থিতে আমরা বলছিলাম না পেরিঅস্টিয়াম একটা হচ্ছে আমাদের পর্দা থাকে, পর্দা দিয়ে হচ্ছে অস্থিটা ঘিরে থাকে, সেরকম হচ্ছে আমরা পাবো পেরিকন্ড্রিয়াম। হ্যাঁ, আচ্ছা, তার মানে তরুণাস্থির আবরণ হচ্ছে পেরিকন্ড্রিয়াম। আচ্ছা, তাহলে হচ্ছে পেরিকন্ড্রিয়াম। এরপরে আমরা কি দেখতে পাবো? হ্যাঁ, এরপরে যদি আমরা তরুণাস্থির ভিতরে যাই, তখন হচ্ছে ফার্স্টে আমরা এগেইন অস্থির মতো মাতৃকা বা ম্যাট্রিক্স দেখতে পাবো, এবং মাতৃকা বা ম্যাট্রিক্সের মধ্যে হচ্ছে আমাদের জাথাকার থাকবে। আচ্ছা, আম, আচ্ছা, ম্যাট্রিক্সের ভিতরে অ্যাকচুয়ালি ওই যে ইসেই থাকে, তরুণাস্থির কোষগুলো থাকে, কিন্তু এগুলো হচ্ছে আবার এগেইন খুব ঘনভাবে থাকবে, এবং স্থিতিস্থাপক মাতৃকাটাই অ্যাকচুয়ালি স্থিতিস্থাপক হবে। ঠিক আছে, তো আমাদের মাতৃকাটার ইসে যদি বলি, মাতৃকাতে এক ধরনের পদার্থ থাকে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কন্ড্রিন। হ্যাঁ, কন্ড্রিনটা হইতেছে আমাদের হালকা নীল বর্ণের হবে, এবং কন্ড্রিনের মাঝখানে, কন্ড্রিনের ভিতরে যদি আমরা যাই তাহলে হচ্ছে আবার কিছু জিনিস দেখতে পারবো। এটার ভিতরে একটা গহ্বর দেখতে পারবো। গহ্বরের হচ্ছে গহ্বরকে আবার ক্যাপসুলও বলা হয়, বা হচ্ছে আমাদের কি বলে, ল্যাকিউনিও বলা হয়। তো এই যে আমাদের ক্যাপসুল বা ল্যাকিউনি বা আমাদের এই যে কন্ড্রিনটার ভিতরে হচ্ছে কন্ড্রোব্লাস্ট আর হইতেছে আমাদের কন্ড্রোসাইট থাকে। তাহলে হচ্ছে এভাবে আমাদের মাতৃকাটা তৈরি হলো। তাহলে হচ্ছে আমাদের যদি মাতৃকাটা কথা বলি, মাতৃকার যদি কথা বলি তাহলে হচ্ছে এর মধ্যে আমরা কি পাইতেছি? কন্ড্রিন। কন্ড্রিনের মধ্যে কি কি থাকে? ক্যাপসুল বা ল্যাকিউনি, ক্যাপসুল বা ল্যাকিউনি, তারপরে হচ্ছে আমাদের থাকতেছে কন্ড্রোব্লাস্ট আর হচ্ছে কন্ড্রোসাইট। আর হচ্ছে আমাদের কি থাকতেছে? আমাদের হচ্ছে এই মাতৃকার মধ্যে হচ্ছে কতগুলা আমাদের আম, একক বা জোড়ায় জোড়ায় খুব ঘনভাবে আমাদের হচ্ছে আহ কোষগুলো আর কি বিস্তৃত থাকে। আচ্ছা, মেইনলি আমাদের এই কন্ড্রোব্লাস্ট বা কন্ড্রোসাইট যেটা আছে এটাই হইতেছে আমাদের তরুণাস্থি কোষ। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের তরুণাস্থি কোষ কি কি? তরুণাস্থি কোষ অ্যাকচুয়ালি আমাদের কন্ড্রোব্লাস্ট বা কন্ড্রোসাইট গুলাই। হ্যাঁ, আচ্ছা, আম, তাহলে হচ্ছে আমরা আবরণীর নামটাও বলে ফেলছি। এখন আমরা একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমরা বাইরে থেকে তরুণাস্থিকে কি ধরনের দেখি। বাইরে থেকে তরুণাস্থিকে হচ্ছে আমাদের সাদা, নীলাভ, চকচকে এরকম দেখতে পাই। অ্যাকচুয়ালি আমরা একটা স্কেলেটন যদি দেখি, তাহলে হচ্ছে স্কেলেটনের ভিতরে হাড্ডি আর হইতেছে আমরা ইসেকে আলাদা করতে পারবো এভাবে, যে তরুণাস্থিটা আমাদের কি চকচকে হবে, নীলাভ হবে। এরকম কেন হচ্ছে আজকে? আচ্ছা, চকচকে, তাহলে হচ্ছে কি চকচকে
নীলাভ, চকচকে নীলাভ আর হচ্ছে সাদা, এই এই সব অ্যাপিয়ারেন্স অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই বাইরে থেকে। আচ্ছা, তাহলে আমাদের তরুণাশ্রী সম্পর্কে মোটামুটি আইডিয়া হয়ে গেল। এখন একটা জিনিস হচ্ছে তোমাদের সবাই নোট করে ফেলবা, এবং আমি খুবই খুশি হব যদি হচ্ছে তোমরা এই যে পোস্টটা যাচ্ছে এটার কমেন্ট সেকশনে হচ্ছে এটার একটা ছবি দাও, একটা ছোট্ট এইচডব্লিউ করে, হ্যাঁ, বা হচ্ছে তো আমাদের সালফিউরিক বেঞ্চের গ্রুপেও পোস্ট করতে পারো, ঠিক আছে। এইচডব্লিউটা হচ্ছে অস্থি এবং তরুণাশ্রীর মধ্যে পার্থক্য। তোমাদের বইয়ে দেখবা কাজের মধ্যেও লেখা আছে অস্থি তরুণাশ্রীর মধ্যে পার্থক্য করো, এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মানে খুবই আশের মতো একটা কোশ্চেন। এবং তুমি যখন দেখবা কি পার্থক্য করে পড়তেছো তখন পড়াগুলো তোমার মাথায় আরো ভালো মতো গেঁথে যাবে। সো এইটা হচ্ছে সবাই ঝটপট খাতার মধ্যে নোট করে ফেলো, এবং নোট না আসলে বইয়ের সব লাইন করতে হয় এরকম না, এই যে আমি তোমাদেরকে ছোট ছোট জিনিস লিখে দিতেছি এরকম জিনিস হচ্ছে নোট, এভাবে হচ্ছে নোট করতে পারো। প্লাস হচ্ছে এই যে এই জিনিসটা তরুণা অস্থি তরুণাশ্রী পার্থক্যটা লিখে ফেললেই অ্যাকচুয়ালি তোমাদের নোট হয়ে যাবে, আর কিছু নোট করার নেই। তাহলে ঝটপট লিখে ফেলো, হ্যাঁ। আচ্ছা, তো চলো আমরা সামনে আগাই। আর একটা জিনিস হচ্ছে তোমাদের আজকে আমি তাহলে এরপরে আমি কোন জিনিসটা পড়াবো তোমাদেরকে, অস্থি সন্ধি। এই জিনিসটা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিসটা কি, মনে করো আমাদের অন্তঃকঙ্কালের মধ্যে যদি আমরা বলি, এই অস্থি তরুণাস্থির সাথে এই জিনিসটাই দেখা যায়, সেটা হচ্ছে অস্থি সন্ধি। এখন মনে করো আমাদের হাড্ডিগুলো আছে, আলাদা আলাদা আছে, কিন্তু এইগুলো যদি জয়েন না করতো তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের কঙ্কালটা ফর্ম করা পসিবল হতো না। তো দুই বা ততোধিক অস্থির সংযোগ স্থলকে অ্যাকচুয়ালি আমরা বলবো কি বলে, দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলকে আমরা বলবো হচ্ছে অস্থি সন্ধি। এখন এই যে অস্থি সন্ধি আছে, অস্থি সন্ধি আমাদের অ্যাকচুয়ালি কি টাইপের আছে, বা আমরা কি কি অস্থি সন্ধি নিয়ে অ্যাকচুয়ালি কথা বলি। আমরা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে আমাদের শরীরে অস্থি সন্ধি আছে সেটা হচ্ছে আমাদের সাইনোভিয়াল জয়েন্ট বা সাইনোভিয়াল অস্থি সন্ধি, হ্যাঁ, সাইনোভিয়াল, সাইনোভিয়াল জয়েন্ট। এখন এই যে সাইনোভিয়াল জয়েন্ট যেটা আছে এই জিনিসটা কি, এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের এই যে আমরা বলি না যে এইসব অস্থি অ্যাকচুয়ালি নড়ে, সেগুলাই হইতেছে আমাদের সাইনোভিয়াল, ঠিক আছে, সাইনোভিয়াল অস্থিসন্ধি। এখন এই অস্থিসন্ধির মধ্যে আমাদের ইসেতে বইয়ে দেখবা একটা ছবি আছে, ছবিটা একটু ভালো মতো পড়ে ফেলবা। দুইটা হাড্ডি হচ্ছে আমাদের যখন কানেকশন হচ্ছে, সেখানে একটা সাইনোভিয়াল ক্যাভিটি থাকে, সাইনোভিয়াল গহ্বর থাকে, এবং সেখানে হচ্ছে এক টাইপের ফ্লুইড থাকে অ্যাকচুয়ালি, হ্যাঁ, একটা তরল পদার্থ থাকে, যেই কারণে এই অস্থিটাকে যখন আমরা নাড়াই তখন হচ্ছে আমাদের খুব ইজিলি নাড়াইতে পারি, কারণ ওখানে একটা গহ্বরের মধ্যে একটা ফ্লুইড থাকে, এবং ইজিলি মনে করো ফ্রিকশন বা কোনো ইনজুরি হওয়ার চান্স আমাদের কম থাকে, হ্যাঁ, এই কারণে আমরা মেনলি নাড়াতে পারি। তো এই যে সাইনোভিয়াল অস্থি সন্ধি, এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আচ্ছা গেল সাইনোভিয়াল অস্থি সন্ধি। এছাড়া আমরা কয়েক ধরনের হচ্ছে অস্থি সন্ধি নিয়ে কথা বলবো, যেরকম হচ্ছে নিশ্চল। তো নিশ্চল তো আমরা বুঝতেছি, নিশ্চল অস্থি সন্ধিটা কোথায় থাকে। হুম, আচ্ছা, নিশ্চল অস্থিসন্ধিটা আমাদের কোথায় থাকে বলতো, এটা হচ্ছে আমাদের করটিকার অস্থিসন্ধি, ঠিক আছে। এই যে আমাদের মাথা করটিকা অস্থিসন্ধি, এটা কোথায় থাকে, করটি বলতে আমরা কি বুঝি, এই যে মাথার খুলিটা যেটা আমাদের এটাই অ্যাকচুয়ালি আমাদের করটি, এর মধ্যে ব্রেইন থাকতেছে, এবং এটা কিন্তু নাড়ানো যায় না। তুমি ঘাড়টা নাড়াতে পারবা, কিন্তু এই যে ব্রেইন আছে, মাথাটা, এটা কি নাড়াতে পারবা, এটা কিন্তু নাড়াতে পারবে না। তাহলে হচ্ছে এটা আমাদের করটিকার অস্থিসন্ধিটা। আচ্ছা, এরপরে হচ্ছে ঈষৎ সচল। ঈষৎ সচল কোনটা, ঈষৎ সচল যেটাকে আমরা একটু বাঁকা বাঁকা তেরা করতে পারি, বাট অ্যাকচুয়ালি এই জিনিসটাকে খুব বেশি মুভ করা পসিবল না, জাস্ট হালকা পাতলা, জাস্ট একটুখানি সামনে পিছনে পাশে এসব জায়গায় নিতে পারবো। এটা কি কি, এইটা তাহলে কি আমাদের ঈষৎ সচল। এটা হচ্ছে আমাদের মেইনলি মেরুদণ্ড যেটা আছে না, আমাদের মেরুদণ্ডের যে অস্থিসন্ধিটা, সেটা হচ্ছে আমাদের ঈষৎ সচল। আর হচ্ছে আমাদের আছে পূর্ণ সচল। পূর্ণ সচল অ্যাকচুয়ালি ফ্রিলি মুভেবল যেগুলা, হ্যাঁ। আর হচ্ছে আমাদের বর্লকঠোর সন্ধি, ফ্রিলি মুভেবল জয়েন্ট বা হচ্ছে আমাদের পূর্ণ সচল অস্থি সন্ধি, আর হচ্ছে আমাদের বর্লকঠোর। হুম, তাহলে হচ্ছে আমাদের মেইনলি এই কয়টা অস্থি সন্ধি সম্পর্কে হচ্ছে জানতে হবে। আরেকটা অস্থি সন্ধি সেটা হচ্ছে আমাদের হিপ জয়েন্ট বা কবজা সন্ধি।
তাহলে হচ্ছে এগুলোর উদাহরণগুলো নিয়ে আমি যদি আরেকবার একটু আলোচনা করি, কি কি আছে। ফার্স্ট অফ অল আমাদের সাইনোভিয়াল অস্থিসন্ধি। সাইনোভিয়াল অস্থিসন্ধি অ্যাকচুয়ালি কি জানো? সাইনোভিয়াল অস্থিসন্ধির মধ্যেই আমাদের এই যে বল কটর সন্ধি, কবজা সন্ধি এগুলা পড়ে যায়। হ্যাঁ, যে কোনো ধরনের সচল বা মানে মুভেবল এরকম অস্থিসন্ধিকেই হচ্ছে আমরা সাইনোভিয়াল অস্থিসন্ধি বলি, যেটার মধ্যে যে বলছিলাম ক্যাভিটি থাকে, যেটার মধ্যে একটু ফ্লুইড থাকে, এই জন্য খুব ইজিলি আমরা মুভ করতে পারি। আচ্ছা, গেল। এরপরে হচ্ছে আমাদের নিশ্চল অস্থিসন্ধি। নিশ্চল অস্থিসন্ধি যেটা আমরা একদম নাড়াতে পারি না, কোনটা? আমাদের করটিকা অস্থিসন্ধি। তারপরে ঈষৎ সচল কোনটা? ঈষৎ সচল হচ্ছে আমাদের মেরুদণ্ড। তারপরে হচ্ছে আমাদের ফ্রিলি মুভেবল জয়েন্ট বা হচ্ছে আমাদের সচল। একদম পূর্ণ সচল কোনগুলো একটু যদি চিন্তা করো, তাহলে হচ্ছে দেখবা যে আমাদের কবজা সন্ধি, বল কোটর সন্ধি এগুলাই হইতেছে আমাদের কি বলে ফ্রিলি মুভেবল। এই যে কবজা সন্ধি অ্যাকচুয়ালি কোনটা? আমাদের এই যে কি বলে এটা, আম, হাতের যে এলবো জয়েন্টটা আছে, হুম, এটা তো একটা আমাদের বলা যেতে পারে একটা কবজা সন্ধি। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের কাঁধ এবং উরুতে যে উরু সন্ধি যেটা আছে, এটা এটা মোটামুটি আমরা মুভ করতে পারতেছি, ফ্রিলি মুভেবল বলা যায়। হ্যাঁ, এবং এটা অনেক ধরনের মুভমেন্টও আছে, এগুলো হইতেছে আমাদের বল ও কুটর সন্ধি। তাহলে ফ্রিলি মুভেবলের মধ্যে পড়তেছে হচ্ছে আমাদের এই দুইটা। ঠিক আছে, আচ্ছা। তো আজকে এই পর্যন্তই। আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। সামনে ইনশাল্লাহ এরকম আরো আরো কন্টেন্ট আপলোড করব। তোমাদের কোন কোন টপিকে পড়তে যে একটু প্রবলেম হচ্ছে, কোন টপিক একটু বুঝিয়ে দিলে সুবিধা হয়, সেসব আমাদেরকে জানিও। ইনশাল্লাহ সেসব নিয়ে ভিডিও করার ট্রাই করবো আপু। আসসালামু আলাইকুম সবাইকে।